জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে একজন এখন সঙ্গে আছে আমি সিফাত শাহরিয়ার। শেষ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের জন্য বিকল্প সময় রেখেই অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ করল জাতীয় ঐকমত্য কমিশন। বলা হয় সংসদ নির্বাচনের দিন বা তার আগেই গণভোট হতে পারে। দুপুরে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে সুপারিশ জমা দেওয়া হয়। সেখানে উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে নতুন বাংলাদেশ করা যাবে। পরে যমুনা থেকে বেরিয়ে হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আসেন ঐকমত্য কমিশনের সদস্যরা। সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন ডক্টর আলী রিয়াজ। নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে গণভোটের দিনক্ষণ ঠিক করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, রাষ্ট্রপতি নয় বরং সরকারকেই গণভোটের জন্য সংবিধান সংস্কার আদেশ জারির প্রস্তাব করেছে ঐকমত্য কমিশন। জুলাই ঘোষণার পরে জুলাই সনদ আজকে আরেকটি গুরুত্বপূর্ণ দিন। এই জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এটা ঐতিহাসিক পরিবর্তন। এটার আজকে যেটা আমাদের হাতে দেবে কমিশন, সেটা তাদের বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। এটি হলো বিষয়। আমরা সেই অতীত থেকে মুক্ত হতে চাই, নতুনভাবে বাংলাদেশ গড়ার কাছে নিযুক্ত হতে চাই। সেটার পথ দেখাবে আমাদের এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে। তারপরে সরকারকে বলেছি তারা যেন আদেশ দেবার পর এবং নির্বাচন জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান করে। আমরা এটা লিখিতভাবে বলেছি। এর বাইরে আমরা সরকারকে আজকে যেটা বলেছি সেটা হচ্ছে তারা যেন অবিলম্বে এই বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে একটি তফসিল, নির্বাচনের তফসিল তৈরি করে ফেলে। সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ভোট অফ ডিসেন্ট আছে। আর দ্বিতীয় কথা হলো, তাদের এখতিয়ারের বিষয়ে বলা আছে যে অর্থ বিল এবং আস্থা বিল বাদে, আস্থা ভোট বাদে সব বিষয়ে উচ্চকক্ষে উত্থাপন করা হবে। এখানেও কর্মপরিধি, কার্যপরিধি সংক্রান্ত নোট অফ ডিসেন্ট আছে যে উচ্চকক্ষ যেহেতু নির্বাচিত নয় সরাসরি, সেই ক্ষেত্রে সংবিধান সংশোধনী সহ অন্যান্য বিষয়গুলো তারা বিবেচনা করতে পারেন না। জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের এখতিয়ার কারো নেই। তো এই বিষয়গুলো আলোচিত হওয়ার পরেও, নোট অফ ডিসেন্ট থাকার পরেও তারা সরাসরি সংযুক্তিতে, এই আদেশের সংযুক্তিতে তারা রেখেছেন। এগুলো কোনোভাবেই বিবেচনা করা যায় না। আরও এখানে আশ্চর্য হওয়ার বিষয় হচ্ছে যে তারা একটা টাইম লিমিট নির্ধারণ করে দিয়েছেন যে 270 দিন পঞ্জিকা দিন, মানে ক্যালেন্ডার ডেসের মধ্যে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে। এটা একটা হাস্যস্কর ব্যাপার। সংবিধানের কোনো বিষয় সংশোধিত হওয়ার পরে এটা একটা আইন, সেই আইনটা পার্লামেন্টে যথাযথভাবে পাস হওয়ার পরে যখন স্পিকার সই করে রাষ্ট্রপতির কাছে দিবেন, রাষ্ট্রপতি সই হওয়ার পরে সেটা তখন আইন হিসেবে পরিণত হবে। সেটা সংবিধান সংশোধন হোক বা অন্য আইন হোক, অটোমেটিক এটা পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না। এগুলো কিভাবে সুপারিশে আসলো আমি জানি না। তাছাড়া এই তাদের সংযুক্তিরগুলোর মধ্যে একটা কলামে আমি দেখলাম যে যে সমস্ত আর্টিকেলগুলো সংশোধিত হলে গণভোটের ব্যবস্থা আছে, সেই গণভোটের ব্যবস্থার মধ্যে সেটা পরবর্তীতে সংশোধন হওয়ার পরে গণভোট হইতে হবে। রাইটলি অ্যাটাক, ওখানে আমরা কয়েকটা প্রস্তাব দিয়েছিলাম, সেগুলো সংযুক্ত হয়েছে। কিন্তু এখানে তো এই সমস্ত ইটারনিটি ক্লজগুলো তো এখানে আছে, বেসিক ক্লজগুলো তো আছে, সেগুলো তো আমরা প্রস্তাব করেছি সংশোধনে নেওয়ার জন্য। তারপরে আর কোনো গণভোট লাগবে না, আর একটা জায়গায় প্রস্তাব করছে যে পরবর্তী কোনো পদক্ষেপ লাগবে না, অথচ একটা ক্লজে বলছে লাগবে, আর একটা সুপারিশের মধ্যে বলছে লাগবে না। এগুলো তারা কেন খেয়াল করে না আমি জানি না। সংবিধান তো রাষ্ট্রের সর্বোচ্চ আইন,
এই আইনগুলো সংশোধনের ক্ষেত্রে এবং সুপারিশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। আরও অনেক বিষয় আছে, এখানে কয়েকশো পৃষ্ঠার সংযুক্তি আছে, এগুলো দেখে আমরা খুব শিগগির কালকে অথবা তার পরের দিন আমরা বিস্তারিত প্রেসের সাথে কথা বলবো আশা করি। আলোচনা তো 4-5 দিন হয়েছে, কিন্তু যাহা আলোচনা করিলাম তাহা এখানে নাই। এই কথা বলার সময় এখনো আসে নাই। আমরা আশা করি যথাযথ প্রক্রিয়ায় এই সুপারিশগুলো বিবেচনা করা হবে এবং আইনানুগ সাংবিধানিক প্রক্রিয়ায় আমরা জাতীয় সংসদ নির্বাচন ইনশাআল্লাহ পাবো। আমরা এটা আশা করি। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে, সেটাও আশা করি। সুপারিশ যা দিয়েছে আমার মনে হয় জাতীয় ঐক্যমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই কিছু সুপারিশ দিয়ে তারা কার্যক্রম সমাপ্ত করতে চেয়েছে। এটা আশা করি উপদেষ্টা পরিষদ সরকার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন, বিবেচনায় নেবেন এবং যেটা আইনানুগ হবে এবং সাংবিধানিক ভিত্তি থাকবে, যে প্রক্রিয়ায় গেলে আমরা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে পারবো, সেই প্রক্রিয়াটা তারা গ্রহণ করবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এরকম কেউ বলেছে নাকি? কোন রাজনৈতিক দল বা অন্য কেউ? সরকার, নির্বাচন কমিশন, আমরা কেউ তো বলিনি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে না বা চাই না। অবশ্যই হবে, হতে হবে। এটা পরে কথা বলবো। সচিবালয়ে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এদিকে নির্বাচন ও গণভোট একই সাথেই হতে হবে এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুরশিদ মাহমুদ চৌধুরী। বলেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আদলেই অন্তর্বর্তী সরকার দেখতে চায় বিএনপি। পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। সেটা যেই বলুক, যারাই সেটা প্রতিবেদন দেখ, সেটা তাদের সমস্যা, এটা বিএনপির সমস্যা না। এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই। নির্বাচনের দিন দুইটা ব্যালটের মাধ্যমে গণভোট হবে, নির্বাচন প্রার্থীর পক্ষে ভোট প্রদান করা হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান, এখনো সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না। রাজশাহীতে এনসিপির দলীয় বৈঠক শেষে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এর দাবিগুলো কি, এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের ভিতরে আলোচনা হবে, পর্যালোচনা হবে এবং মানুষের ফোকাস এই গণভোট যে কারণে হচ্ছে, যে সংস্কারগুলো, দাবিগুলো ওই কেন্দ্রিক হবে। তো এখানে যদি কেউ দলীয়ভাবে এই গণভোটটাকে প্রভাবিত করতে চায়, সেটি করার সুযোগ থাকবে না। কারণ আমরা মানুষ মনে করি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষ অন্ধভাবে দল বা মার্কার সমর্থক, এখনোই আগের মতো আর অবস্থাটি নেই। সেই জন্য আমরা নির্বাচনের পূর্বে এই গণভোটের যে সিদ্ধান্ত, এটিকে আমরা আমাদের জায়গা থেকে ভালো একটি অগ্রগতি হিসেবে দেখি। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে নোট অফ ডিসেন্টের বিষয়। আমরা এখন পর্যন্ত আমাদের প্রাথমিক অ্যানালাইসিসে যতটুকু দেখেছি, এখানে নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না। এটা একটা দলের একটা অবস্থান ছিল, এটুকুই। কিন্তু যদি গণভোটে জুলাই সনদের বাস্তবায়নের দিকে জনগণের রায় আসে, তাহলে কোনো নোট অফ ডিসেন্টের কার্যকারিতা থাকবে না। আমরা এটিকে অত্যন্ত ভালো একটি অগ্রগতি হিসেবে দেখি এবং এনসিপির যে একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল, সেই দাবির একটা সফল অবস্থান হিসেবে আমরা এটিকে দেখি। এখানে পিআর পদ্ধতির যে বিষয়টি, যেটি হচ্ছে উচ্চকক্ষ, যদি সংস্কার বাস্তবায়ন এই দিকে অগ্রসর হয়, তাহলে 45 দিনের মধ্যে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের যে বাস্তবতা বা উচ্চকক্ষর সুপারিশ করা হয়েছে, আমরা এনসিপি আমাদের জায়গা থেকে এটিকেও আমরা ঐক্যমত্য কমিশনের সমর্থন করেছিলাম, এখনও সমর্থন করি। কারণ উচ্চকক্ষে পিআর যদি হয়, তাহলে আলটিমেটলি এই উচ্চকক্ষের একটা লাভ আছে, যেই লাভ জনগণ বা দেশ যেই সুফলটা ভোগ করতে পারে। কিন্তু উচ্চকক্ষেও যদি নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষে আসন বন্টন করা হয়, তাহলে তো উচ্চকক্ষের আলাদা করে কোনো প্রয়োজন নেই। কারণ সেখানে তো ঘুরে ফিরে ওই একই মতামত যাবে, একই প্রতিনিধিত্ব যাবে। সো আমরা মনে করি যে উচ্চকক্ষে এই যে পিআর পদ্ধতিতে
সংস্কার কমিশন থেকে, ঐক্যমত্য কমিশন থেকে যে সুপারিশ করা হয়েছে, আমরা এটিকেও একটি ভালো অগ্রগতি হিসেবে দেখি। ওভারঅল আমাদের জায়গা থেকে এনসিপির পক্ষ থেকে আমরা যেটি বলবো যে আজকে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যে চূড়ান্ত খসড়াটি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে, আমরা এটিকে জুলাই সনদ বাস্তবায়নের একটি ভালো অগ্রগতি হিসেবে দেখি এবং আমরা এনসিপি আমাদের জায়গা থেকে মনে করি যে ভাষাগত কিছু অস্পষ্টতা এখনও আছে, ওই ভাষাগত স্পষ্টতাগুলো যদি অন্তর্বর্তীকালীন সরকার এবং ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করা হয় তাহলে আমরা খুব শীঘ্রই এনসিপি আমাদের দলের মধ্যে আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত জানাবো যে আমরা কবে কিভাবে জুলাই সনদে স্বাক্ষর করতে পারি। তবে এখন পর্যন্ত আমাদের যেটা আমাদের পক্ষ থেকে আমাদের মতামত এক লাইনে, আমরা বর্তমানে এই ঐক্যমত্য কমিশন সর্বশেষ যে চূড়ান্ত খসড়াটি দিয়েছে এটাকে এনসিপি তাদের জায়গা থেকে স্বাগত জানাচ্ছে এবং একটি ভালো অগ্রগতি হিসেবে দেখছে। না, ব্যাপারটা এরকম না। আমরা যেটা বলেছি যে জুলাই সনদে যে সর্বশেষ খসড়াটি, এটা আমরা পুরোটা পড়ে যেটা দেখেছি বেশ কিছু বিষয় আমাদের নিজেদের বুঝতে ভাষাগত অস্পষ্টতা আছে। আমরা এই বিষয়গুলো তাদের কাছে থেকে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব এবং যদি আমরা এখন পর্যন্ত যে সন্তোষজনক অবস্থান সেটা যদি ওই ভাষাগত অবস্থানে আমরা পাই তাহলে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে 2-3 দিনের মধ্যে আমরা জানাবো যে কবে আমরা এটা স্বাক্ষরের দিকে যেতে পারি। ও হ্যাঁ, যেটা হচ্ছে আমরা মনে করি যে প্রথমত হচ্ছে যেটা বলা হয়েছে যে সরকারের পক্ষ থেকে এই আদেশটা জারি করা হবে। আমরা স্পষ্টত বলেছি যে এখানে সরকারের যিনি প্রধান আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তার পক্ষ থেকে তার স্বাক্ষরে এই আদেশটা জারি করতে হবে। দ্বিতীয়ত আমাদের জায়গা থেকে আমরা বলেছি গণভোটের যে প্রশ্ন, যে এই জুলাই সনদ বাস্তবায়িত হবে কি হবে না, এর সাথে আরেকটা জিনিস আসতে পারে। এই জুলাই সনদের যে সাংবিধানিক যে আদেশগুলো, যেগুলো এখানে সংস্কারগুলো যে এখানে আসছে, এটা যারা যেই একটি বোর্ড বা যেই সদস্যরা মিলে, সংসদের যেই সদস্যরা মিলে এই জিনিসটাকে বাস্তবায়ন করার দিকে যাবে, তাদের বৈধতাটাও আমরা যদি গণভোটের মাধ্যমে আরেকটা লাইন বা এক্সটেনশন অ্যাড করে নিই, যে যারা এটা সংশোধন করবে, এটা যে সংবিধানে সরাসরি গিয়ে আমাদের যুক্ত হবে, তাদের বৈধতাটা, এখন এই বৈধতা এখানে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে দেওয়া হচ্ছে। রাজশাহীতে এনসিপির দলীয় বৈঠক শেষে কথা বলছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিকে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন, সংস্কার ও জুলাই সনদের বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরা সহ নির্বাচন কমিশনের কাছে 18 দফা দাবি তুলে ধরেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের নেতৃত্বে দলটির 7 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে। দীর্ঘ 2 ঘন্টা বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। এ সময় তিনি অভিযোগ করেন, একজন উপদেষ্টার সঙ্গে একটি দলের আরপিও সংশোধনী যে চুক্তি হয়েছে তা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডকে প্রশ্নবিদ্ধ করেছে। জোটবদ্ধ দলগুলোর নিজস্ব প্রতীক নির্বাচন করার সিদ্ধান্ত বহাল রাখা সহ নির্বাচনের সংশ্লিষ্টদের ও প্রবাসীদের ভোট নিশ্চিতকরণ এবং আরপিওর সকল নিয়ম যাতে নির্বাচনে প্রয়োগ ও ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার যে বিষয়টি সেটি যাতে নিশ্চিত করা হয় সেসব বিষয় তুলে ধরা হয়। গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে আমাদের এই 18 দফার সবগুলো বাস্তবায়নের ব্যাপারে। তবে আমরা এটা জোর দিয়েছি যে এই দাবিগুলো যত কষ্টই হোক, নির্বাচন কমিশন এবং সরকারের যৌথ প্রচেষ্টায় এবং আমরা যারা পলিটিক্যাল পার্টি এবং স্টেক হোল্ডার যারা আছি, আমরা বলেছি উই আর অলওয়েজ রেডি টু গিভ অল কাইন্ডস অফ কোঅপারেশন টু ইলেকশন কমিশন। 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশে শেষে মিছিল করছে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। সেখানে আছেন সহকর্মী ওমর ফারুক। ওমর, জানাবেন সমাবেশে কি বললেন নেতারা? সিফাত, আপনি জানেন যে আসলে 2006 সালে 28 অক্টোবর অর্থাৎ
যেদিন জোট সরকার অর্থাৎ 4 দলীয় যে জোট সরকার, সেই জোট সরকার ঠিক একদিন আগেই তারা ক্ষমতা হস্তান্তর করে। পরবর্তীতে 28 অক্টোবর এই পল্টন ময়দানে জামাত ইসলামী সহ তাদের যে একটা সমাবেশ তারা ছিল, সেখানে আসলে এই যে তৎকালীন সময়ে আওয়ামী লীগের যারা ছিলেন তাদের লগি বইটার আঘাতে একটা হত্যাকাণ্ড সংঘটিত করা হয়। সেই হত্যাকাণ্ডের কিন্তু আজকে 19 বছর, এবং সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজকে জামায়াত ইসলামের নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু বাইতুল মোকাররম উত্তর গেটে তারা বিক্ষোভ মিছিল তারা করেন। এর আগে সমাবেশে বক্তারা কিন্তু এই যে গত 19 বছরে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, গত 19 বছর আগে যে নৃশংস হত্যাকাণ্ড, এবং তারা সেখানে দাবি করছেন যে সেদিন গত 28 অক্টোবর কিন্তু 12 জন তাদের নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়, এবং 27 অক্টোবর থেকে 29 অক্টোবর পর্যন্ত প্রায় অর্ধশতাধিক তাদের নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয় আওয়ামী লীগের যে নেতাকর্মীদের মাধ্যমে। ফলে তারা বলছেন যে আসলে এই যে 19 বছরেও কিন্তু এই যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেটির বিচারের দাবি কিন্তু আজকে এই সমাবেশের মাধ্যমে ছেলের মাধ্যমে তারা জানাচ্ছেন। এবং আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার তিনি কিন্তু দাবি জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের কাছে যাতে এই যে হত্যাকাণ্ড সেটাকে যাতে পুনরুজ্জীবিত করে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের যে হত্যাকাণ্ড করা শিকার হত্যাকাণ্ডের বিচারের দাবি কিন্তু তারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে এই যে গত 19 বছর আগে এই হত্যাকাণ্ড শুধুমাত্র শেখ হাসিনা নয়, শেখ হাসিনার সাথে যে 14 দলের যে নেতৃবৃন্দরা যারা ছিল, হাসানুল হক ইনু, রাশিদ খান মেনন সহ, তাদেরও আসলে বিচারের দাবি কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা জানাচ্ছেন। যদি বলে আসলে কিছুক্ষণ আগে বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং যে পল্টন মোড় সেটি প্রদক্ষিণ করেই আজকে বিক্ষোভ মিছিলটি আপনাদের দিকে এগিয়ে যাচ্ছে। সিফাত, আপনার মাধ্যমে জানিয়ে রাখি, মূলত 2006 সালের 28 অক্টোবর এই পল্টনেই অর্থাৎ বাইতুল মোকাররমের যেই উত্তর গেট সেখান থেকেই মূলত যে এই যে সেখান থেকেই এই যে হত্যাকাণ্ডের যে বিষয়টি সেটি কিন্তু সংঘটিত হয়েছিল। ফলে আসলে আমরা দেখেছি যারা জামাতে যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু এক ধরনের আবেগ আপ্লুত হয়ে পড়েন আসলে এই কারণে এখান থেকে তারা মিছিল করছেন এবং বলছেন যে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে যাতে অতি দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার করা হয়, এবং তারা এই দাবি বর্তমান যে অন্তর্বর্তী সরকার সে অন্তর্বর্তী সরকারের কাছে তারা করছেন। সিফাত, এই ছিল আমার কাছে সবশেষ। 28 অক্টোবর আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত নারকী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছিল জামায়াতে ইসলামী, সেটি জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক। এদিকে সংস্কারের বিপক্ষে যায় এমন কোনো জোটে যাবে না এনসিপি। দুপুরে রাজশাহীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি অভিযোগ করেন নির্বাচনী যাত্রা দেরি করাতে শাপলা প্রতীক বরাদ্দ নিয়ে গড়িমসি করছে নির্বাচন কমিশন। সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায়, যদি বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ায়, এই ধরনের কোনো শক্তির সাথে বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে এই ধরনের কোনো শক্তির সাথে আমরা জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকবার ভাবতে হবে। শাপলা না দেওয়ার বিষয়টা নির্বাচন কমিশনের একটা স্বেচ্ছাচারিতা, কারণ সেই নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই তার যদি একটা মনোবাসনা চাপিয়ে দিতে চায়, আমরা ধরে নিব নির্বাচন কমিশন অন্য কোনো শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা দেখব যে কারা বাংলাদেশের পক্ষে জনগণের পক্ষে দাঁড়াচ্ছে এবং আমাদের সাথে সহযোগিতা করছে। সে বিষয়ে সেই জায়গা থেকে জোটের বিষয়ে বা কোনো ধরনের নির্বাচনী সমঝোতার বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি। ধর্মকে বিকৃত করে নির্বাচন বানচালের চেষ্টা জনগণ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দেশকে আর বিভ্রান্তির দিকে ঠেলে না দিয়ে জামায়াতকে ভোটের মাঠে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান তিনি। সকালে প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত প্রতিবাদ সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচন না দিয়ে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা বিএনপির কোনো নেতাকর্মী সফল হতে দেবে না। জামায়াতকে বন্ধু হিসেবে থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, কর্মসূচি নিয়ে মাঠে থাকুন, রাজনীতিবিদদের বেস্তের কথা না বলাই ভালো, রাজনৈতিক বিভেদ সৃষ্টি না করাই ভালো মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা জামায়াতের উদ্দেশ্যে সাহস থাকলে নির্বাচনে আসার আহ্বান জানান।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে দেশকে ছোট করে একটি দেশের প্রতি তারা সমর্থন দিয়েছেন। ক্ষমা আর ভুল অপরাধ এক নয়। কর্মসূচি নিয়ে রাস্তা নামেন, অমুক তাল বাহানা করে মানুষের দিকে বিভ্রান্ত না ছড়িয়ে আসুন, নিজের জনপ্রিয়তাটা যাচাই করেন, গ্রামে যান। চীন সহ সব দেশের সাথে বাংলাদেশ ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রেখে চলছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একই সঙ্গে আগামী নির্বাচন পর্যবেক্ষণে যেসব আন্তর্জাতিক সংস্থা আসতে চায় তাদেরকে স্বাগত জানানো হবে বলেও জানান তিনি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। আমরা তো সবার সাথে এক ধরনের সম্পর্ক ব্যালেন্স মেনটেন করে চলি। আমরা কোনো দেশকে বিশেষ করে যে তাদের সাথে আমরা সম্পর্ক রাখবো না এরকম তো আমাদের কোনো কিছুই নেই। আমাদের গভীর সম্পর্ক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং অর্থনৈতিক প্রচুর সম্পর্ক আছে চীনের সাথে। আমরা তো একেবারে ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্টের একটা ইলেকশন করতে বদ্ধপরিকর। কাজেই যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চায় আমরা অবশ্যই তাদেরকে এনকারেজ করবো। তবে আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নাম করার জন্য আসুক, সেটা আমরা চাইব না। 28 অক্টোবরের হত্যাকাণ্ডকে পল্টন ট্র্যাজেডি দিবস ঘোষণা দিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ইসলামী ছাত্র শিবির। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত প্রদর্শনীতে আওয়ামী লীগের লগি বৈঠার হামলায় নিহত জামায়াত শিবিরের নেতাকর্মীদের ছবি ও বিস্তারিত পরিচয় দেখানো হচ্ছে। স্থান পেয়েছে সেদিনের হামলায় আহতদের ছবি। সকাল থেকে এই প্রদর্শনীতে ভিড় করছেন দর্শনার্থীরা। এসেছেন জামায়াত শিবিরের নেতারা। বলেন, সেদিন পল্টনে 15 জনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। অন্তর্বর্তী সরকারের কাছে পল্টন হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানান জামায়াত নেতারা। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, এই সকল গণহত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং সকল গুম খুনের বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে। 28 অক্টোবরে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে এবং এই গুম খুনের সাথে যারাই জড়িত আছে সেই সকল জড়িতদের এই স্বাধীন বাংলাদেশে বিচার করতে হবে। এই ধরনের একটা জঘন্য হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত এবং বিচারের জন্য এই মামলাটি আবার পুনরুজ্জীবন দরকার। প্রয়োজনে ট্রাইব্যুনালে যেটা আইসিটিতে মামলা হওয়া উচিত এবং আইসিটি এটার বিচার আওতায় নিয়ে আসা দরকার। সরকারের এক্ষেত্রে ইনিশিয়েটিভ নেওয়া উচিত। শহীদ এবং আহত যারা তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকারের। চট্টগ্রামের বাকলিয়া এক্সপ্রেস রোডে ব্যানার লাগানো নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ ও গুলির ঘটনায় সাজ্জাদ নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় যুবদল ও ছাত্রদলের আহত 10 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 8 জন গুলিবিদ্ধ। মঙ্গলবার রাত 1টার দিকে বাকলিয়া এক্সপ্রেস রোড এলাকায় এই সংঘর্ষ ঘটে। স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য নিয়ে সোহেল ও বোরহান গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে। গত রাত 1টার দিকে এক পক্ষ ব্যানার লাগাতে গেলে আরেক পক্ষের নামিয়ে ফেলার চেষ্টা করে। এই সময় দুই পক্ষের গোলাগুলিতে নিহত হন সাজ্জাদ। আহত 10 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পোস্টার লাগানোর নাকি অন্য কিছু নিয়ে সংঘর্ষ হয়েছে তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। গত বছরের 5 আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলমান আছে। আগামী সংসদ নির্বাচনের আগে তা উদ্ধার হয়ে যাবে বলে আশা করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালের প্রস্থানের খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট ট্রান্সপোর্ট উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে সব থেকে বেশি আনসার সদস্য নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্রে 13 জন করে আনসার থাকবে, যার মধ্যে 4 জনের কাছে অস্ত্র থাকবে। উপদেষ্টা বলেন, দেশের সর্ববৃহৎ বাহিনী আনসারের যাতায়াত, চিকিৎসা সহ যাতায়াতের ভোগান্তি লাঘবে এই ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হয়েছে। এই বাহিনীতে টোটাল 13 জন সদস্য এবার নিয়োজিত থাকবে। এই 13 জনের ভিতরে 3 জনের কাছে থাকবে হাতিয়ার, আর 10 জন থাকবে যারা আনাম। এর ভিতরে 6 জন থাকবে পুরুষ, 4 জন থাকবে মহিলা। অস্ত্র সবসময় কিছু বাইরে থাকে এবং এই বাহিনীগুলি ডেইলি কিন্তু উদ্ধার করতেছে।
গত পরশু দেখছেন যে 8টা হাতিয়ার উদ্ধার হয়েছে। এরকম উদ্ধার হতেই থাকবে এবং ইলেকশন যতই ঘনে আসবে উদ্ধার আরও বাড়তে থাকবে এবং একসময় দেখবেন যে বাইরের কোনো হাতিয়ার নেই। বিপুল সংখ্যক জামিন দেওয়া হাইকোর্টের 3 বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন। হাইকোর্ট বিভাগের এই 3 বিচারপতি হলেন বিচারপতি আবু তাহের সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জাকির হোসেন। উল্লেখ্য, গত সপ্তাহে হাইকোর্টের একটি বেঞ্চ 800 জনকে জামিন দিয়েছিল। বিগত অনেক বছরে অনেক সময় হাইকোর্ট থেকে একসঙ্গে বিপুল সংখ্যক আসামিকে জামিন দেওয়ার নজির রয়েছে। তবে কখনোই প্রধান বিচারপতি হাইকোর্টের বিচারপতির কাছে ব্যাখ্যা চাননি। এখন সেদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরব একটু পরে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। স্বেচ্ছায় নিখোঁজ হওয়ার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গাজীপুরের টঙ্গীর আলোচিত খতিব ও পেশ ইমাম মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজি। দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 4-এর বিচারক জুবাইর রশিদের কাছে তিনি জবানবন্দি দেন। পরে বিচারক তাকে পুলিশের মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন। এর আগে সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানান, ইমাম মহিবুল্লাহ অপহরণের পেছনে ইসকন জড়িত থাকার অভিযোগ করা হয়েছিল। তবে পুলিশের তদন্তে উঠে এসেছে তিনি নিজ ঢাকার গাবতলী থেকে শ্যামলী পরিবহনে বাসের টিকিট কেটে পঞ্চগড় গিয়েছিলেন। এর আগে গত বুধবার সকালে টঙ্গীর বাসা থেকে হাঁটতে বের হন, নিখোঁজ হয়েছিলেন তিনি। পরদিন 6:30টার দিকে পঞ্চগড় সদর ইউনিয়নের সীতাগ্রাম হেলিপ্যাড এলাকার পঞ্চগড় পাংলাবান্ধা মহাসড়কের পাশ থেকে শিকল বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। কিশোরগঞ্জের ভৈরবকে জেলা করার দাবিতে রেল অবরোধ করে হামলার ঘটনায় 1 থেকে 150 জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতরাতে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ আলী বাদী হয়ে মামলা করেন। এদিকে দাবি আদায়ে আজও নদীবন্দর ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। সকালে ভৈরব নদীবন্দরে বিক্ষোভ করেন তারা। এই সময় ভৈরবকে 65তম জেলা হিসাবে ঘোষণার দাবি জানানো হয়। কর্মসূচির কারণে দেশের বিভিন্ন অঞ্চলের সাথে যাত্রীবাহী লঞ্চ ও পণ্যবাহী জাহাজ সহ পানিপথের অন্যান্য যান চলাচল বন্ধ রাখা হয়। প্রায় ঘণ্টাখানেক পর অবরোধ প্রত্যাহার করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এমন পরিমাণে পাথর নিক্ষেপ হয়েছে, জ্বরকেও হার মানায় আমার বিবেচনা। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আইনি আশ্রয়ের জন্য আমি আনুমানিক 100 থেকে 150 জন অজ্ঞাত পরিচয় লোকের বিনিময়ে আমি এজাহার দাখিল করি। মাত্র 20 জন শ্রমিক নিয়ে পোশাক কারখানায় ট্রেড ইউনিয়ন গঠন করতে দেয়া সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন ভিজিএম-এর সভাপতি মাহমুদ হাসান খান। এছাড়া চট্টগ্রাম বন্দরের সক্ষমতা না বাড়িয়ে এক লাফে 41% মাসুল বৃদ্ধির সিদ্ধান্ত বিপর্যয় ডেকে আনবে রফতানি বাণিজ্যে। ভিজিএম-এর ভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এমন সব শঙ্কার কথা জানান রপ্তানিমুখী তৈরির পোশাক শিল্পের নেতারা। ওয়ার্কিং কমিটি এবং টিসিসির সভায় সকল পক্ষের আলোচনায় যে সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল, উপদেষ্টা পরিষদ তার অনেকগুলাই মূল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা ছাড়াই অনুমোদন দিয়েছেন এবং পরিবর্তন করেছেন। এটা কেবলমাত্র শিল্পপক্ষ বা শ্রমিক, উদ্যোক্তা এবং সরকারের পারস্পরিক আস্থার সম্পর্ককেও দুর্বল করবে। দেশে তো প্রতিটা ইন্ডাস্ট্রি কিন্তু এখন product cost will be expensive, even commodity prices will be also expensive. আমি দেখেছি যে আমাদের ছোট মাঝারি যারা আছে তারা কিন্তু অলরেডি আরো বলা শুরু করেছে, এমনি তো কস্টে কভার করতে পারছি না, আমরা তো এমনি বন্ধ হয়ে যাচ্ছি। কস্টিং তো তুলনামূলকভাবে কম থাকে, এফিসিয়েন্সি যখন বেশি থাকে তখন কস্টিং কমে আসে, সেখানে এত ট্যারিফ বাড়ার তো কোনো কারণ আছে বলে আমরা মনে করি না।
ঢাকা বরিশাল মহাসড়কের চলন্ত একটি বিআরটিসি বাস আগুনে পুড়ে গেছে, তবে এতে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মঙ্গলবার দুপুর 12:15টার দিকে 30 যাত্রী নিয়ে বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা করে বাসটি। এ সময় বাসের পেছন অংশে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। এই সময় পুরো বাসে ছড়িয়ে পড়ে আগুন। দ্রুত বাস থেকে নেমে যায় যাত্রীরা। খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ঢাকা বরিশাল মহাসড়কে আধা ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। সমাজের ট্যাবু ভেঙে দিয়ে নারীদের স্তন ক্যান্সারের বিষয়ে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ সময় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সিন্ডিকেট ভাঙতে কাজ চলছে বলেও জানান তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ডাকসু ও বারডেম হাসপাতালের উদ্যোগে আয়োজিত স্তন ক্যান্সার সচেতনামূলক ক্যাম্পেইনে এইসব কথা বলেন তিনি। বক্তারা বলেন, দেশের গবেষণা অনুযায়ী প্রতি 8 জন নারীর মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত। সংকোচ ও ভয়কে জয় করে নিয়ম মেনে স্তন পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসকরা। বক্তারা বলেন, প্রতিরোধই সর্বোত্তম চিকিৎসা। তাই এই বিষয়ে প্রাথমিক জ্ঞান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং দ্রুত শনাক্তকরণের উপর গুরুত্ব দিতে হবে। খুব পাশের দেশে চলে যাই, আমার ক্যান্সার হয়েছে, যাই সিঙ্গাপুর, যাই হলো যে ইন্ডিয়াতে যাই, চিকিৎসা করতে যাই। আমরা আপনাদের কাছে আশা করব, এই দেশটাকে ভালোবেসে, এই দেশের চিকিৎসকদের সম্মান করে আমাদের কাছে আসুন। আমাদের দ্বার আপনাদের জন্য উন্মুক্ত। আজকে কালকে পরশু করে করে যে তুমি পিছাচ্ছ, এটা কিন্তু তোমার বডিতে একটা একদম ছড়িয়ে যাচ্ছে, হ্যাঁ, বাসার মতন করে ছড়িয়ে যাচ্ছে, স্প্রেড করছে। তাহলে হেলাফেলা করাটা আসলে উচিত না, করা নিজের জন্য না, নিজের ফ্যামিলির জন্য না, নিজের আশেপাশে সকল মানুষের জন্য। আমাদের এই ট্যাবুকে ভাঙতে হবে এবং এই অ্যাওয়ারনেসগুলো ডেভেলপ করতে হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছি, সারা দেশে আমাদের এই অ্যাওয়ারনেসটা ছড়িয়ে দিতে হবে। এই ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের বোনরা, আমাদের মারা এবং নারীরা তারা সচেতন হবে এবং আমরা এই মহামারী থেকে, এই রোগ থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরবে একটু পরই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সন্ধ্যায় ভারতের অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। সে সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 90 থেকে 120 কিলোমিটার। এর মধ্যে রাজ্যের উপকূলীয় বেশ কয়েকটি জেলায় জারি রয়েছে রেড অ্যালার্ট। ভারতের আবহাওয়া বিভাগের তথ্য মতে মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি রূপ নেয় প্রবল ঘূর্ণিঝড়ে, আর ঘন্টায় 15 কিলোমিটার গতিতে উপকূলের দিকে এগিয়ে আসছে তা ঘূর্ণিঝড়ের প্রভাবে। এরই মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে দুই রাজ্যের একাধিক জেলায়। আগামী 2 দিনের জন্য বাতিল করা হয়েছে রেল চলাচল। দুর্যোগ ব্যবস্থাপনায় সর্বোচ্চ প্রস্তুতির কথাও নিশ্চিত করেছে রাজ্য সরকার। বছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসার প্রভাবে সৃষ্ট প্রবল বৃষ্টিপাতের ঘটনায় হাইতি ও ডোমিনিক রিপাবলিক অন্তত 4 জন প্রাণ হারিয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জামাইকায় মারা গেছে 3 জন। যুক্তরাজ্যের রাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টারের সবশেষ তথ্য অনুযায়ী জ্যামাইকার স্থানীয় সময় মঙ্গলবার সকালে আঘাত হানতে পারে ক্যাটাগরি 5 মাত্রার হারিকেন মেলিসা। বর্তমানে 233 কিলোমিটার বেগে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের রাজধানী কিংস্টনের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থান করা হ্যারিকেনটি ঘন্টায় 6 কিলোমিটার বেগে জ্যামাইকার উত্তর পশ্চিম অংশের দিকে অগ্রসর হচ্ছে। প্রাণঘাতী ঝড়টি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে জ্যামাইকার প্রধানমন্ত্রী। অন্যদিকে পূর্বাভাস অনুযায়ী জ্যামাইকার পর কিউবার উপলক্ষে আঘাত হানবে মেলিসা। একদিকে ক্ষয়ক্ষতির মোকাবিলায় সম্ভাব্য সকল প্রস্তুতি নিয়েছে দেশটির সরকার। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। যুদ্ধবিরতির মধ্যে গাজার দক্ষিণ অংশে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ ঝরেছে 2 ফিলিস্তিনির। এদিকে আরও এক ইসরায়েলি জিম্মির মরদেহ রেড ক্রসের মাধ্যমে তেল আবিবের কাছে হস্তান্তর করেছে হামাস। মরদেহটি গ্রহণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের জন্য কফিনটিকে পাঠানো হয়েছে তেল আবিবের ন্যাশনাল ফরেন্সিক সেন্টারে। এর আগে গাজায় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা জিম্মিদের মরদেহ উদ্ধারে গাজায় মিশর ও আন্তর্জাতিক রেড ক্রসের সদস্যদের প্রবেশে অনুমতি দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ।
এদিকে শনিবার ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর এক সদস্যকে হত্যার মাধ্যমে ইসরায়েলি যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করেছে বলে দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে প্রতিবেশী ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সঙ্গে গ্যাস প্রকল্প সহ সব জ্বালানি চুক্তি বাতিলের পদক্ষেপ নিচ্ছে ভেনেজুয়েলা। এটি কার্যকরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কাছে আবেদন করবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বেশ কয়েকটি যৌথ গ্যাস প্রকল্প নিয়ে কাজ করতে ত্রিনিদাদের সাবেক সরকারের সঙ্গে সম্মত হয় ভেনেজুয়েলা। তবে এপ্রিলে ত্রিনিদাদের ক্ষমতা আসা নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় এবং চলমান কারাকাস ওয়াশিংটন উত্তেজনার মাঝেই ত্রিনিদাদের উপকূলে মার্কিন রণতরীর অবস্থান করায় তলানিতে পৌঁছে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক। অন্যদিকে এর প্রতিক্রিয়ায় ত্রিনিদাদের প্রধানমন্ত্রী জানান তাদের ভেনেজুয়েলার গ্যাসের কোনো প্রয়োজন নাই। জাপান যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন স্বর্ণযুগের ঘোষণা দিয়ে টোকিও সফরে গিয়ে দেশটির সঙ্গে বিরল খনিজ পদার্থ সরবরাহ সহ দুটি চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন খনিজ চুক্তি অনুযায়ী এর সরবরাহ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে কাজ করবে ওয়াশিংটন ও টোকিও। মঙ্গলবার জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসির সঙ্গে বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় জাপানের অগ্রযাত্রায় সবসময় পাশে থাকার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে গাজা শান্তি চুক্তি ও থাইল্যান্ড কম্বোডিয়া চুক্তিতে ভূমিকা রাখায় ট্রাম্পের প্রশংসা করেন তাকাইসি। এছাড়া মুক্ত ইন্দো প্যাসিফিক গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বাড়ানোর উপর জোর দেন তিনি। মঙ্গলবার জাপানের স্থানীয় সময় বিকেলে টোকিওর একটি মার্কিন নৌঘাঁটি পরিদর্শন করবেন ট্রাম্প। বুধবার এপেক সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় যাবেন ট্রাম্প। ত্রিশ হাজার কর্মীকে ছাঁটাই করেছে বিশ্বের বৃহত্তম ই কমার্স জায়ান্ট অ্যামাজন। 2022 সালের পর প্রতিষ্ঠানটির এটি সবচেয়ে বড় চাকরি চুক্তির ঘটনা। মঙ্গলবার থেকে এই প্রক্রিয়া শুরু করেছে অ্যামাজন। এর মধ্যে বেশ কিছু কর্মী চাকরি চুক্তির নোটিশ দেওয়া হয়েছে। করোনা মহামারীর সময়ে অনলাইন ব্যবসার ব্যাপক চাহিদা বাড়ায় অতিরিক্ত নিয়োগ দেয় কোম্পানিটি। এমন ব্যয় কমানোর লক্ষ্যে বড় আকারে কর্মী ছাঁটাই করে হচ্ছে। গেল 2 বছরের প্রতিষ্ঠানটির বেশ কিছু খাতে কর্মীর সংখ্যা কমানো হয়। এর আগে 2022 সালে চাকরি চুক্তি করা হয়েছিল 27,000 কর্মীকে। অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসি জানান, আমলাতান্ত্রিক জটিলতা এড়াতে বেশ কিছু পদ বিলুপ্তির উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যামাজনে বর্তমানে কর্মরত আছে 15 লাখের বেশি কর্মী। হ্যালোইন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভিন্ন ভিন্ন থিমে ঘরবাড়ি সাজাচ্ছেন মার্কিনীরা। কেউ ফুল দিয়ে, কেউ আবার ভূতের আদলে সাজাচ্ছেন নিজের আঙিনা। ঐতিহ্য মেনে দিনটি উদযাপনের অপেক্ষায় নিউ ইয়র্কবাসী। এখন চারদিকে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরবে একটু পরে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। এবার খেলার প্রসঙ্গ। ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ব্যর্থ মিশন শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে এবারের বিশ্বকাপে অন্তত 2টি ম্যাচ জেতার ইচ্ছের কথা জানিয়েছিলেন বাংলাদেশ দল। তবে সাফল্য এসেছে একটিতে। অবশ্য বেশ কয়েকটি ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েছিল টাইগ্রেসরা। তবে প্রত্যাশার সাথে প্রাপ্তি না মেলায় হতাশা লুকাননি বাংলাদেশের কাপ্তান। দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেসব নিয়ে কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রিপারেশন একটা বিষয় আছে, এবং সেকেন্ড হচ্ছে যে যতটুকু প্রয়োজন ছিল হয়তো বা অতটুকু আমরা পাইনি, বাট স্টিল একটা ভালো প্রিপারেশন ছিল টিমের ভিতরে। কিন্তু ইন্টারন্যাশনাল না খেলার একটা তো ঘাটতি সবসময় দেখা যায়, এবং এই স্টেজগুলোতে বড় টুর্নামেন্টগুলোতে যখন আপনি বলবেন এইসব টাফ সিচুয়েশনগুলোতে কীভাবে ওভারকাম করতে হয় বা নার্ভ ধরে আসলে পারফরমেন্স করা, টিমটাকে ওইখান থেকে বের করে নিয়ে আসা, আমি বলবো এক্সপিরিয়েন্স আমাদের ভিতরে এখন অনেক ঘাটতি আছে। বাট
বলবো টু বি অনেস্ট আমরা যারা সিনিয়র প্লেয়ার ছিলাম আমাদের দায়িত্বটা বেশি ছিল, কারণ ইয়াং প্লেয়ারদেরকে আসলে আমরা প্রেশারাইজ করতে পারি না ওই জায়গাটাতে। সো ওই জায়গাটাতে হয়তো বা যদি আমরা যারা একটু অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার ছিলাম তারা যদি ওভারকাম করতে পারতাম হয়তো বা আমরা আরও 2-1 ম্যাচ জিততে পারতাম। 21 নভেম্বর পার্থের অপটাস স্টেডিয়ামে শুরু হবে অ্যাশেজের প্রথম টেস্ট। অ্যাশেজের জন্য শিগগিরই দল ঘোষণা করবে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। এর আগে সম্ভাব্য দল নিয়ে অজি ব্যাটার ওসমান খাজা ব্যক্ত করেছেন নিজের অভিমত। তিনি চান আগামী অ্যাশেজে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে একসাথে কুইন্সল্যান্ডের 3 ব্যাটার খেলুক। নিজের পাশাপাশি ম্যাথিউ রেনশো আর 3 নম্বরে মার্নাস লাভুশানকে দেখতে চান অজি এই ওপেনার। সাম্প্রতিক সময়ে রেনশো দারুণ ছন্দে রয়েছেন। ভারতের বিপক্ষে ভালো করার পাশাপাশি তেসপানিয়ার বিপক্ষে 17 রানে দেখা পেয়েছেন তিনি। খাজা মনে করেন অস্ট্রেলিয়ার হয়ে ফেরার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রেনশো, সাথে লাভুশানকে নিয়েও আশাবাদী অজি এই ব্যাটার। শেষ করছি এখন চার দিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/c/এখন tv, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।